ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, সানাকা এডুকেশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আমরা বলে থাকি। আর সেই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সানাকা এডুকেশনাল ট্রাস্টের দুজন অধ্যাপক, সুমন প্রামাণিক এবং রণদীপ রায়। আপনাদের স্বাগত। নমস্কার স্যার। তো প্রথমেই সুমন প্রামাণিক স্যারকে আমি জিজ্ঞেস করব যে সানাকা এডুকেশনাল ট্রাস্টে আপনাদের ইনস্টিটিউশনে মানে যেটা পরিবেশ রয়েছে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেটা মানে ডিপার্টমেন্ট রয়েছে কীরকম, সেটা আপনি যদি আমাদের একটু বলেন প্লিজ। নমস্কার। প্রথমেই আমি এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে যে ডক্টরস, নার্স, পুলিশ প্রশাসন, মিডিয়া এবং তাদের যে কাজকর্ম এই তার উপরে শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। প্রথমেই বলি যে আমাদের বিটেক কলেজ সনকা এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে প্রথম শুরু হয় 2008 সালে এবং বর্তমানে ডবলই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপলই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটি ডিপার্টমেন্টই মানে দুটি কোর্সই 4 বছরের কোর্স এবং এই দুটি কোর্স মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। এছাড়াও সনকা এডুকেশনাল ট্রাস্ট এই ট্রাস্টের আন্ডারে আমাদের স্বামী বিবেকানন্দ স্কুল অফ ডিপ্লোমা, খুব ভালো ডিপ্লোমা কলেজ। তার মধ্যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি সেটি 3 বছরের কোর্স, এই কোর্স করানো হয়, কোর্সটি আছে। ছাত্ররা ইলেকট্রিক্যাল নিয়ে কেন পড়বে স্যার, আপনি যদি আমাদের একটু বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এটা আমাদের ডিপার্টমেন্টের ছাত্রদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য দুটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হলো যে ছাত্রের মধ্যে ইন্টারেস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইন্টারেস্ট কীরকম ইন্টারেস্ট হবে। যেমন এখন যে ছাত্ররা এসে বিটেক এবং ডিপ্লোমা কলেজের মধ্যে অন্তর্ভুক্ত হবে বা হয়তো এই কোর্স চয়েস করবে, তাদের যে সমস্ত কোর্সের মধ্যে বেসিক জিনিস যেগুলো ছিল যে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এছাড়াও যে কম্পোনেন্টস তারা পড়ে যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এই সমস্ত কম্পোনেন্টস সম্বন্ধে তার যদি পড়তে গিয়ে প্রচণ্ড ইন্টারেস্ট পায়। তাছাড়াও বাড়ির বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল কাজকর্ম থাকে এবং অনেক ছেলেই তার মধ্যে ইন্টারেস্ট থাকে। যেমন অনেকেই আছে যে সুইচ বোর্ড খুলে সে দেখতে চায় যে আমাদের সুইচ বোর্ডের মধ্যে বিভিন্ন রকম লোড মানে হচ্ছে যে ফ্যান লোড বা লাইট লোড, সেই সমস্ত লোড কিভাবে কানেক্টেড আছে, সিরিজে, প্যারালাল, যে কানেকশানগুলো তারা কিন্তু খুলে দেখে এবং বিভিন্ন রিপেয়ারের কাজ কিন্তু তারা বাড়িতে বসেই করতে পারে। এইগুলো কিন্তু তার নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট। এছাড়াও অনেকে থাকে যে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো হয় সেই অ্যাপ্লায়েন্সেস কিন্তু তারা খুলে দেখে ভিতরে কীরকম কী কম্পোনেন্ট আছে এবং তাদের কাজ কী, এবং এই মানে স্কুল লেভেলের ছেলেরাও কিন্তু এই সমস্ত জিনিস খুব ইন্টারেস্ট নিয়ে তারা জিনিসগুলো দেখে। তো এই রকম ইন্টারেস্ট যদি ছেলেদের মধ্যে থাকে তাহলে তো আমার মনে হয় তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার প্রথম সে অনেকটা ধাপই এগিয়ে আছে, কারণ তার এটা পার্সোনাল ইন্টারেস্ট। এইবার তারপরে দেখতে হবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার প্রসপেক্টটা কী। যদি আমরা দেখি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, মানে এতটাই যুক্ত আছে। আমরা যদি বলি যে কোনো ইঞ্জিনিয়ারিং যদি নিই, যদি ধরি আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা মেশিন, সেই মেশিনটাকে যখন অপারেট করতে হয় তাহলে কিন্তু তার জন্য একটা ড্রাইভ সিস্টেম দরকার হয়। এই যে ড্রাইভ সিস্টেম মানে হচ্ছে যে মেকানিক্যাল মেশিনটাকে সে অপারেট করবে, কিন্তু তার ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যার যেরকম আপনি বললেন যে মানে সব জায়গায় রিলেটেড,
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেরকম এখন আমাদের যেটা জব সেক্টর সেটা অনেকটা আইটি ডমিনেটেড হয়ে গেছে, বেশ অনেকটাই আইটি ডমিনেটেড। তো সেখানে আমি একটাই কথা জিজ্ঞেস করতে চাইবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই আইটি ওরিয়েন্টেড জবস যেগুলো রয়েছে সেগুলো মানে পাওয়ার জন্য, সেই ইন্টারভিউস ক্র্যাক করার জন্য কি কোনো রকম মেশিন ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে? জাভা হোক, পাইথন হোক, কি শেখানো হচ্ছে সানাকাতে? আমি জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যেগুলো বেসিক ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, ডেটা স্ট্রাকচার, এগুলো পাইথন, এগুলো সমস্ত কিছুই কিন্তু বেসিক ল্যাঙ্গুয়েজ, এগুলো দরকার হয়ে থাকে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সের মধ্যেই ওদের আছে। এবং বেসিক যেগুলো তাছাড়াও এআই অ্যান্ড সফট কম্পিউটিং, যেটা জেনেরিক অ্যালগোরিদম, সমস্ত কিছু এদের শেখানো হয় আলাদাভাবে। তো এই সমস্ত শেখার পর ওরা যখন সফটওয়্যার কোম্পানিতে যায়, বেসিক্যালি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সে পড়াশোনা করে সফটওয়্যার কোম্পানিতে যাচ্ছে, যেমন হচ্ছে আমি নিজের ইয়েতেই বলছি যে আমি একটা প্রি প্লেসমেন্ট টক পিপিটি আমি অ্যাটেন্ড করেছিলাম এবং সেখানে প্রি প্লেসমেন্ট টক যারা দিতে এসেছিলো তারা বলেছিল যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমরা সফটওয়্যার জবের মধ্যে নেব কেন, কারণ আমাদের তো সিএসসি ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে এবং তারা যথেষ্ট নলেজেবল এবং এক্সপার্ট, কারণ তাদের ল্যাঙ্গুয়েজেসগুলো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে বেশি জানবে। কিন্তু তাদের নেওয়ার যুক্তিটাই এটা ছিল যে কোনো একটা ইলেকট্রিক্যাল প্রজেক্ট, তখন এই প্রজেক্টটাকে তখন যারা ইয়ে করবে, মানে প্রজেক্টটাকে যখন এক্সপ্লেন করবে এবং সেটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে আসবে, তখন কিন্তু এই বেসিক ইলেকট্রিক্যাল যে প্যারামিটার্সগুলো সেগুলো কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া বুঝতে পারবে না। তো বেসিক প্যারামিটার্সগুলো কী আছে, সেই বেসিক প্যারামিটার্সগুলো তখন যেটা জানবে এবং সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যদি যে বেসিক কনসেপ্ট সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো অলরেডি তাদের কোর্সের মধ্যেও আছে, মানে আমাদের ম্যাকআউট মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির যে সিলেবাস তার মধ্যে কিন্তু এই বেসিক কোর্সগুলো সমস্তই দেওয়া আছে। এছাড়া এক্সট্রা যেগুলো শেখানো হয় সেটা হচ্ছে পাইথন, এক্সট্রা স্টুডেন্ট, এছাড়াও মেশিন লার্নিং, এআই, জেনারিক অ্যালগোরিদম, এগুলো তারা এক্সট্রা শেখে নিজেদেরই, সেগুলো সিলেবাসে নেই। কিন্তু আমাদের এই সিলেবাস এবং মডার্ন যে সফটওয়্যারের গ্যাপটাকে পূরণ করার জন্য এই সব সফটওয়্যারগুলো আলাদাভাবে সনকাতে শেখানো হয় যাদের ইন্টারেস্টেড আছে এবং এই সফটওয়্যার লাইনের মধ্যে। এবং একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন সফটওয়্যারে এরা পায় তখন এদের সুবিধা কী হয়, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তো জানি, সুতরাং তার বেসিক আইডিয়াটা ইলেকট্রিক্যালে খুব ব্রড, এবং তারপরে সে যখন সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করছে তখন এই দুটোকে ইয়ে করে সে বিভিন্ন রকম প্রজেক্টের সঙ্গে তারা যুক্ত হতে পারে, যে সমস্ত প্রজেক্টগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এবার রণদীপ স্যারকে জিজ্ঞেস করব, মানে ছাত্ররা সানাকাতেই কেন পড়বে, বা সানাকাতে ইই বা ট্রিপল ই ডিপার্টমেন্ট কেন চুজ করবে, আপনি যদি একটু বলেন প্লিজ। প্রথম কথা বলতেই সানাকা আমরা ওয়েলকাম করি সবাইকেই যারা এই বছর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম ভরেছেন, জেই মেন বা ডাব্লিউবি যেই ফর্মগুলোই ভরেছেন। দেখুন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয় যেটা আমরা চোখে দেখতে পাই না। সিভিল, মেকানিক্যাল, এই জিনিসগুলো কি আমরা মেশিনারি পার্টস কিছু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই, কিন্তু ইলেকট্রিক্যাল এমন একটা জিনিস যেটা আমরা আমরা ফিল করি বা সেন্স করি। বাড়িতে আপনি সেন্স করতে পারেন হঠাৎ আপনার ফ্যানটা অফ হয়ে গেল, বা আপনি এটাও সেন্স করতে পারেন যে আপনার লাইট অফ হলো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যালটা কিন্তু ফিল করছি, উই ডোন্ট নো, মানে আমরা এটা দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি একটা ছাত্রদের মনে এটা জন্মায় যে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো বা এর গভীরে যাব, যে ইলেকট্রিক্যাল ব্যাপারটা আসছে কি করে, বা ইলেকট্রিক্যাল কিভাবে পুরো অ্যাপ্লায়েন্স কাজ করছে। আমাদের স্যার একটু আগে বললেন ডিসকাশনে যে লোড, ফ্যান লোড, লাইট লোড, এই যা লোড আছে এই লোডগুলো কিভাবে আসছেন বা এই লোডগুলো কীভাবে ক্যারি করছে বা কীভাবে চলছেন, ঠিক আছে। তো সনকা এমন একটা, আমরা সনকা নিয়ে স্পেশালি বসেছি আজ সনকা এপিসোডে। সেই ক্ষেত্রে সনকায় ইলেকট্রিক্যাল কেন পড়বেন না, সনকায় আমাদের সব থেকে যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখানো হয় সেটা হচ্ছে আমরা যেই কোর্স ভিত্তিক ফলো করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। সো উই আর বেসিক্যালি ফোকাসড অন দ্য অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। ফর এক্সাম্পল, এখন ক্লাস 12-এর ছেলেরা দেখতে পারেন যে ওহমস ল, একটা খুব সামান্য ব্যাপার, ওহমস ল ক্লাস 12-এ সবাই পড়েন, V=IR, এটা আমরা সবাই জানি। আর টিচাররা আমাদের এটা বুঝিয়ে দেন ক্লাস 12-এ জাস্ট একটা ছোট্ট নিউমেরিক্যাল থাকে, রেজিস্ট্যান্স একটা নিয়ে নেন, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ এই জিনিসটা নিয়ে বসে যান। কিন্তু আমরা এখানে কি করি, যখনই ছেলে আমাদের এখানে অ্যাডমিশন নিল, ফার্স্ট উইকে আমরা জাস্ট ওনাদের মানে ছেলের প্রিলিমিনারি কী কী আছে, কী কী জিনিস সে শিখে এসছে,
প্রিভিয়াসলি সে ক্লাস 12-এ কী কী পড়ে এসছে সেই জিনিসটা আগে আমরা ঝালিয়ে নিই, যে সে কতটা জানে, কতটা নলেজ রেখেছে সেই বিষয়ে। তারপর আমরা কি করি না, সেই মনে করুন এই ওহমস লর আমি এক্সাম্পলটা একটু আগে আপনাকে বলছিলাম, আমরা ওকে ল্যাবে নিয়ে গেলাম, ওহমস লটা ক্লাসে ডিসকাশন করলাম, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, অল থিংস আমরা একটু ডিসকাশন দিলাম, যে রেজিস্ট্যান্সটা কী, ভোল্টেজটা কী, কারেন্টটা কী, এই জিনিসটা এই ব্যাপারটা দেখার পর আমরা তাকে ল্যাবে নিয়ে গিয়ে জাস্ট দেখাই, একটা রেজিস্ট্যান্স ফিক্সড রেখে দিই, সেখানে আমরা ভোল্টেজটা ভ্যারি করাই, কারেন্টটা ভ্যারি করাই। তারপরে কি হয় না, ছেলেটাকে আমি বোঝাই যে এইবারে ইঞ্জিনিয়ারিং কেন তুমি পড়ছো, ইঞ্জিনিয়ারিং পড়ছে এই জন্যই। তখন আমরা এই জিনিসটা ফোকাস করি যে সব থেকে বড় ব্যাপার যে ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস, এই যে ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস ব্যাপারটা আমরা তখন ওকে জাস্ট এই প্র্যাকটিক্যালটা করে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের, যে ডিসকাশন অ্যানালাইসিস কী ধরনের করি না, আমি ভোল্টেজটা ভ্যারি করালাম, কারেন্টটাও ভ্যারি পেলাম, তাহলে কি একটা লিনিয়ার কার্ভ আমি এখানে পেয়ে গেলাম। দ্যাট মিনস দিস ওহমস ল, এই ওহমস ল কী করে, স্যাটিসফাই করে লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স, যেটা স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের অ্যাপ্লিকেশন বেসড আমরা ফলো করি। অ্যাপার্ট ফ্রম দিস উই আর ফলোয়িং স্মার্ট বেসড লার্নিং। আমরা কি করি, প্রেজেন্টেশন দিই, প্রত্যেকটা ক্লাসের পরপর আমরা যেই টপিকে পড়ানো হয় সেই টপিকের ভিত্তিকে আমরা প্রেজেন্টেশন দিই। প্লাস আমাদের এখানে আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোরিলেট করি, আমরা ইলেকট্রিক্যাল নিয়েই বসে থাকি না, আমরা কিন্তু ম্যাথমেটিক্স, ফিজিক্স এই দুটো ডিপার্টমেন্টকেও আমরা কোরিলেট করে চলি। যেমন সাপোজ ম্যাথমেটিক্সের স্যার ওদের বুঝিয়ে গেলেন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, ফিজিক্সের স্যার বুঝিয়ে গেলেন জাস্ট যে হোয়াট ইজ ফ্লাক্সটা কী, এই জিনিসটা বুঝিয়ে গেলেন। তারপরে কি, ও যখন ফিজিক্স আর ম্যাথমেটিক্সে এই জিনিসটা পড়ে নিল, তখন ও কী করলো না, আমাদের ইলেকট্রিক্যাল ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলো। জাস্ট ফার্স্ট ইয়ারে ওদের কী হয় না, জাস্ট বেসিকটা থাকে। জেনারেলি ইঞ্জিনিয়ারিং এ ফ্রম সেকেন্ড সেম দে আর গেটিং দেয়ার সাবজেক্ট বেসিক নলেজ অ্যাবাউট দিস সাবজেক্টস। তো সেই টাইমে কী হয় না, আমরা ম্যাথমেটিক্যাল টুলসটা অ্যাপ্লাই করার পর আমরা সনকায় কী করি না, সেই ম্যাথমেটিক্যাল টুলসটা যেমন একটু আগে ওহমস লটা ডিসকাশন করছিলাম, সেরকম কী হয় না, পরবর্তীকালে আবার মেশিন বলে একটা সাবজেক্ট আছে, যে মেশিন সাবজেক্টটা ওদের ঢুকে যায় পরের সেমেই। তো সেই ক্ষেত্রে আমরা এই ম্যাথমেটিক্যাল টুলসের হেল্প করে কী করি না, আবার কার্ভ ক্যারেক্টারিস্টিক্স করি, ডিফারেন্ট কার্ভ ক্যারেক্টারিস্টিক্স। অ্যাগেন উই আর গোয়িং ফর ডিফারেন্ট টাইপস অফ মেশিন ডিসকাশনস, যে হোয়াট ইজ ডিসি মেশিন, হোয়াট ইজ এসি মেশিন। জেনারেলি দেখবেন আপনাদের মনেও একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, এসি আর ডিসি দুটোর মধ্যে তফাৎ কী, এই কোয়েশ্চেনগুলো জেনারেলি ছেলেরা নিয়েই আসে ফার্স্ট ইয়ারে, কিন্তু এসি আর ডিসি ডিফারেন্স এই জিনিসটা বোঝানো। ঠিক আছে, তারপর আমাদের কিছু স্পেশাল টাইপস অফ মেশিনস রেখে দিয়েছি, কিছু কাট সেকশন রেখে দিয়েছি মেশিনসের, মানে মেশিন পুরোপুরি কাট সেকশন ছেলেদের আমরা দেখাই, প্রত্যেকটা পার্টস আমরা ওদেরকে এক একটা পার্টস পুরো ডিফাইন করে দেখাই। সেখানে কি হয় না, সেই ক্ষেত্রে ছেলে একটা বেসিক নলেজ পেয়ে যাচ্ছে যে কোন পার্টস কীভাবে কাজ করছে এই জিনিসটা। আর সব থেকে আলাদা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সব ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লিকেশন বেসড লার্নিংটা ফলো করি, আমাদের যুক্তিতে আমরা যেটা ফলো করি, অ্যাপ্লিকেশন বেসড লার্নিং যদি ফলো করা হয়, সেই ক্ষেত্রে ছেলে যখন ইন্টারভিউতে বসছে বা যে কোনো জব সেক্টরে সে যখন যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে না, এখন নিউ ট্রেন্ডে সব থেকে আগে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে খুব জব সেক্টরটা ওপেন হয়েছে, যেখানে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পোস্টটা খুব বেশি বেরোচ্ছে। সেই ক্ষেত্রে সেই ছেলে যদি অ্যাপ্লিকেশন বেসড লার্নিং এই সব ডিফারেন্ট পার্টস অফ ডিসি মেশিনস, ডিফারেন্ট পার্টস অফ এসি মেশিনস, কিছু স্পেশাল টাইপস অফ মেশিনস ডেভেলপ করেছে। এখন একটু আগেই স্যার ডিসকাশন করছিলেন, ম্যামও একটু আগে কোয়েশ্চেনটা করলেন যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নিউ ট্রেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস, মানে কম্পিউটার সায়েন্সকে কীভাবে লিঙ্ক করছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি না, থার্ড সেমে সার্কিট থিওরি বলে যে সাবজেক্টটা আছে, সেখানে যখন সার্কিট অ্যানালাইসিস করছি, আমরা ওকে সোজা কী করি, সেই ছাত্র বা ছাত্রীকে পার্টিকুলার আমরা আইডেন্টিফাই করি যে কারা এটাতে বেশি ইন্টারেস্টটা গ্রো করছেন, সেই তাকে নিয়ে গিয়ে আমরা কি করি, সোজা আমাদের ওখানে ডেডিকেটেড ল্যাবস, কম্পিউটার ল্যাবস আর অ্যাভেলেবেল, অ্যান্ড দোজ ল্যাবস আর অলসো TCS অ্যাক্রিডেটেড। তো সেখানে গিয়ে পরে আমরা কি করি না, তাদেরকে ডিফারেন্ট সফটওয়্যার যেমন ম্যাটল্যাব, PSpice এই ধরনের আমরা সফটওয়্যার ইউজ করে কি করি না, তাদেরকে সার্কিট অ্যানালাইসিসটা পুরোপুরি বোঝানো হয়। সেই ক্ষেত্রে কি হয় না, ছাত্ররা একটা দেখতে পায় যে একটা সার্কিটে আমি যদি ভোল্টেজ বা কারেন্ট দিই বা একটা মডেলিং করি একটা সার্কিটের, তাহলে তার আউটপুট কি আসতে পারে বা কি না। তো এই আউটপুট, এই যে সার্কিট অ্যানালাইসিসটা যে ছেলে করলো বা যেই ছাত্রছাত্রীরা করলো, তারপরে কি হয় না, তারা ইন্টারভিউতে গেলে তারা পরিষ্কারভাবে ইন্টারভিউতে এটা রিফ্লেক্ট হয় যে তারা সেই ল্যাঙ্গুয়েজটা শিখে এসছে, ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজটা, ম্যাটল্যাব শিখে এসছে বা PSpice শিখে এসছে, বা আপনি এখন যেটা নিউ ট্রেন্ড এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট অলসো নোন অ্যাজ IoT, Arduino,
and different types of softwares like Python, then Java, we all can burn it, মানে আমরা কি করি সার্কিটে এটাকে বার্ন করার ফলে কি হয় তারপরে সেই সার্কিটটা আমরা অ্যানালাইসিস করতে পারি। ফর এক্সাম্পল আপনার বাড়িতে এখন আমরা দেখতেই পাই যে হোম অটোমেশন যেটা এসছে, মানে বাড়িতে জাস্ট আপনি সব রিমোট অপারেট হয়ে গেল। তো এই জিনিসটা এলো কি করে না, এই জিনিসটা মেনলি ইলেকট্রিক্যালির একটা পার্ট, কন্ট্রোল সিস্টেম পার্ট, দ্যাট পার্ট অলসো মানে একটা ছেলেদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে এই পার্টটা মধ্যে একটা প্রজেক্ট আমরা করব। তো সনকাতে কি হয় না, ম্যাক্সিমাম আমরা এই মানে ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্কটা বাড়িয়ে দিই, মানে এই যে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার আছে সেটাকে আমরা ইন্টারফেস করি, সেন্সার্স অ্যান্ড ট্রান্সডিউসার ইউজ করি কিছু কিছু টাইপের, এইসব ইউজ করে আমরা অটোমেশন প্রজেক্ট বেশি অ্যাপ্লাই করি। আর এখন যেটা নিউ ট্রেন্ড আরও এসছে, যেটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকেও যেটা আমাদের এসছে, দ্যাট ইজ রিনিউয়েবল সেক্টর, অ্যান্ড দ্যাট সেক্টরে আমরা এই জিনিসটাকে আরও বাড়ানোর চেষ্টা করি। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে we always need the support of non-departmental subjects like mathematics, physics and different types of things that we have in during our courses. That's all, ma'am. Okay. ডাবল ই বা ট্রিপল ইতে সার্কিট থিওরি থাকে, বোধহয় অ্যানালগ ইলেকট্রনিক্সও থাকে থাকে ইলেকট্রনিক্স। তো এবার ল্যাবের একটা বেশ গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে অ্যানালগ ইলেকট্রনিক্স বুঝতে গেলে বা সার্কিট থিওরি বুঝতে গেলে। তো এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে তো এই প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো সানাকাতে কীরমভাবে কন্ডাক্ট করা হচ্ছে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। কোভিড-19 সিচুয়েশনে যেটা ল্যাব প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছিল স্টুডেন্টদের, ক্লাসেস নিতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, কারণ অলরেডি আমরা গুগল মিটে ক্লাস শুরু করে দিয়েছিলাম। ইউনিভার্সিটিও আমাদের মানে সমস্ত কিছু রুলস রেগুলেশন সমস্ত কিছু বলে দিয়েছিল, পাঠিয়েও দিয়েছিল যে কীভাবে কী করতে হবে। কলেজ কর্তৃপক্ষ মানে ট্রাস্টের তরফ থেকেও আমাদের প্রচণ্ড হেল্প করা হয়েছিল ওই টাইমে, ওই সিচুয়েশনে। এবং আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করেছি, প্রত্যেকটা সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে থিওরি পার্সপেক্টিভে। ল্যাব নিয়ে প্রবলেম হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে যেটা হলো কি ইউনিভার্সিটি কিছু লিঙ্ক আমাদের প্রোভাইড করেছিল, এবং যেগুলো এমএইচআরডি থ্রু দিয়ে বিভিন্ন আইআইটি তারা ভার্চুয়াল ল্যাব তৈরি করেছে। এই ভার্চুয়াল ল্যাবগুলো আমাদের লিঙ্ক প্রোভাইড করা হয়েছিল এবং ম্যাক্সিমাম সাবজেক্ট সেখানে কভার করে যাচ্ছে। এবং তাতে সুবিধা কি হয়, ভার্চুয়াল ল্যাবের লিঙ্ক আমরা প্রোভাইড করেছিলাম স্টুডেন্টদেরকে, তারা কিন্তু প্রত্যেকটা মানে একটা ল্যাবের যেরকমভাবে হতে থাকে, মানে প্রথমে সেই ল্যাবটার ইন্ট্রোডাকশন, তারপরে মানে ফার্স্ট তো এম তো আছেই, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে তার সার্কিট ডেসক্রিপশন হয়ে যাওয়ার পর সে সার্কিটটাকে অ্যানালাইসিস করছে মানে ইন দ্য সেন্স অফ এই হার্ডওয়্যারটা তার কাছে নেই, তাহলে সেই জায়গায় হার্ডওয়্যারের রিপ্লেসমেন্ট সে কিন্তু একটা পুরো ওরা যেটা তৈরি করেছে ভার্চুয়াল একটা কিট আমরা বলতে পারি, পুরোটাই সেটা নেটের থ্রু দিয়ে অ্যাভেলেবেল, এবং সেখানে কিন্তু সমস্ত কিছু কানেকশান সে করতে পারবে, মানে ওয়্যার পেয়ে যাচ্ছে ওখানে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টস যা অ্যাভেলেবেল সমস্ত কিছু কম্পোনেন্টস ওখানে রয়েছে। এবং স্টুডেন্টদের কাজ হচ্ছে এটাই যে থিওরি পড়লো সে প্রসেস মানে যে আমি প্র্যাকটিক্যালটা কীভাবে করবো তার প্রসেসটা সেখানে রয়েছে, সে পড়ছে। কোনো অসুবিধা হলে আমাদের থ্রু দিয়ে তো বাড়িতে বসে আমাদের সাথে গুগল মিটের থ্রু দিয়ে সে কন্ট্যাক্ট করতে পারছে যে স্যার এই জায়গায় কী প্রবলেম হয়েছে একটু যদি প্রসেসটা যদি একটু বলে দেন। তো এরকমভাবে ইন্ডিভিজুয়ালি আমরা, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ থেকে প্রচণ্ড হেল্প পেয়েছি আমরা, কারণ কি ছেলেদের যে কোনো প্রবলেম তারা হোয়াটসঅ্যাপে লিখলে তার সলিউশন আমরা দিতে পারতাম। এবং গুগল মিটে সেই প্রসেস তাদেরকে ডেসক্রাইব করার পর তারা সেই প্রসেসে ওই ভার্চুয়াল ল্যাবে কানেকশন থেকে শুরু করে সমস্ত কিছু অ্যানালাইসিস এবং তার রেজাল্ট পেয়ে সেই রেজাল্টের অ্যানালাইসিস, যদিও ফিজিক্যালি তারা সেই ওই ইয়েটা পাচ্ছে না, মানে কিটটা হাতে ছুঁতে পারছে না বা তারগুলো ছুঁতে পারছে না, তাহলেও তার একটা বেসিক কনসেপশন মানে এই সময় সেটা কিন্তু সে ওই ভার্চুয়াল ল্যাব থেকে পেয়ে যাচ্ছে কমপ্লিটলি। এবার যখন এই কোভিড সিচুয়েশন মানে এই প্যান্ডেমিক সিচুয়েশন যখন ওভারকাম হবে, মানে যখন যারা ফিজিক্যালি তারা আসতে পারবে, তখন কিন্তু আমাদের ডিপার্টমেন্টে যে সমস্ত জিনিসগুলো ওদের পিছিয়ে পড়ে থাকলো, আমরা অনেকটা পিছিয়ে পড়ে থাকলো বলতে পারি কীরকমভাবে, বা যেটা হচ্ছে যে ফিজিক্যালি ওরা কিন্তু ওই জিনিসপত্রের মধ্যে হাত দেয়নি, যেটা খুবই দরকার অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, যে প্র্যাকটিক্যাল জিনিসপত্রের মধ্যে তারা হাত দেবে, নাড়াঘাটা করবে, সেগুলো দেখবে, কারেন্টের ডিজিটালি দেখবে, সেগুলো হয়তো তারা করতে পারেনি। কিন্তু কলেজ যখন মানে অ্যাকচুয়ালি ওদের জন্য যখন ওপেন হবে, এটা ইউজিসি থেকে যখন নর্ম আসবে এবং তারা কলেজে আসবে, তখন কিন্তু আমাদের এই সমস্ত জিনিস ওদেরকে করানো হবে আলাদা করে, কারণ পিছিয়ে যাওয়া জিনিসগুলো কিন্তু এটা নয় যে ওরা চলে গেছে পেরিয়ে গেছে ওরা আর করতে পারলো না, সেরকম নয়। তবে এখন এই মুহূর্তে এই সিচুয়েশানে ওরা কিন্তু ভার্চুয়াল ল্যাব
সমস্ত কিছু করছে। এছাড়াও আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে ওদের কিছু সাবজেক্টস আছে, যেমন হচ্ছে যে কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম, আপনি এখনই বললেন যেটা অ্যানালগ ইলেকট্রনিক্স electronics। বা ইলেকট্রনিক্স বা ডিজিটাল, সমস্ত কিছুই মানে যেটা অ্যানালাইসিস এবং মডেলিং তারা কিন্তু সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে করতে পারে। মানে এটা একটা পার্ট, হয়তো সে হার্ডওয়্যারকে নিতে পারছে না ঠিক কথায়, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে তারা সেই সিমুলেশন করতে পারবে। সফটওয়্যার সিমুলেশন করার পর সফটওয়্যার সিমুলেশনের জন্য ম্যাট ল্যাব ওদের কিন্তু, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের জন্য খুব বেসিক লেভেলের একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ম্যাথ ল্যাব। এবং এই ম্যাট ল্যাবের কোডিং থেকে আরম্ভ করে তার সিমুলেশন, এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হচ্ছে, এখন জানতে হবেই, মাস্ট, তাদেরকে শিখতে হবে। এছাড়াও বিভিন্ন সিমুলেটিং সফটওয়্যার আছে, যেমন স্পাইস, এনজি স্পাইস, পি স্পাইস, যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে এই বিভিন্ন রকম সফটওয়্যার তারা কিন্তু সিমুলেশন করবে। সিমুলেশন করার পর এবার যে ইমপ্লিমেন্টেশন যখন সে করতে যাচ্ছে হার্ডওয়্যারে, সেটা পারছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সফটওয়্যার সিমুলেশন করে তার রেজাল্ট অ্যানালাইসিস করে সে অন্ততপক্ষে একটা রিপোর্ট তৈরি করতে পারছে, এবং সেই রিপোর্টটা তার মধ্যে রেখে দিল। পরবর্তীকালে সে যখন কলেজে আসবে তখন কিন্তু ওই সফটওয়্যারের রেজাল্ট এবং হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের রেজাল্ট দুটোকে কম্পেয়ার করে সে কিন্তু একটা প্রজেক্ট রিপোর্ট বা ল্যাব রিপোর্ট সেটা কিন্তু ডিপার্টমেন্টে জমা করতে পারবে। তো এইভাবেই আমাদের এই কোভিড সিচুয়েশনকে মানে ল্যাবের দিক থেকে আমরা করে আছি এখনো পর্যন্ত। ডিপার্টমেন্টাল প্রজেক্ট মানে বিটেকের ফাইনাল ইয়ারে আমরা জানি ডিপার্টমেন্টাল প্রজেক্টটা মানে একটা বিশাল পার্ট, হিউজ পার্ট। আমাদের বিটেকের ফাইনাল ইয়ারে সেরকম সাবজেক্টস থাকে না, শুধু ডিপার্টমেন্টাল প্রজেক্টটাই মানে মেনলি থাকে। তো স্যারের কাছে জেনে নেব মানে এটার ডিপার্টমেন্টাল প্রজেক্টটার জন্য তাদের যে গেট ক্র্যাক করা হোক বা ইন্টারভিউতে বসা হোক, সেখানে কি মানে কীরকমভাবে তারা সুযোগটা পাচ্ছে, বা মানে তাদের কতটা মানে ভালো হচ্ছে ডিপার্টমেন্টাল প্রজেক্ট থেকে, মানে তারা কি শিখছে, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছে তারা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে বা গেটের জন্য বসে কি হচ্ছে সেটা জেনে নেব। প্রজেক্ট বেসিক্যালি কিন্তু একটা রিফ্লেকশন, মানে পুরো সাবজেক্ট নলেজের রিফ্লেকশন হচ্ছে প্রজেক্ট। শুধু তাই নয়, একটা স্টুডেন্টের গ্রুপে কাজ করা, মানে সে একটা গ্রুপে কাজ করবে কীভাবে, তার রিফ্লেকশনও কিন্তু সেই প্রজেক্টের থ্রু দিয়ে হয়, পাই আমি সেগুলো ডিটেলস আলোচনা করতে পারি। তাছাড়া যেটা হচ্ছে যে লিডারশিপ পাওয়ার, একটা প্রজেক্ট কমপ্লিট করলে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি মানে একটা ইনহারেন্ট তার মধ্যে কিন্তু চলে আসে। তাহলে এছাড়া হচ্ছে প্রেজেন্টেশন, সে কীভাবে প্রেজেন্টেশন দেবে, ভাইবা ভয়েস কীভাবে ফেস করবে ইন্ডাস্ট্রিতে। তো এই সমস্ত জিনিসগুলো মানে সমস্ত কিছু ওভারঅল একটা ইম্প্যাক্ট, একটা রিফ্লেকশন তার মধ্যে আসে শুধুমাত্র প্রজেক্টের প্রতি। এবার শুধুমাত্র ফাইনাল ইয়ারের প্রজেক্ট বলে নয়, ব্যাপারটা হচ্ছে যখন সে ফার্স্ট ইয়ার অনার্স ঢুকছে তাদের আমরা কিন্তু প্রত্যেকের মাথায় একটা জিনিসই ঢোকাতে শুরু করি, সেটা হচ্ছে প্রজেক্ট। কারণ ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা প্রফেশনাল লার্নিং, সেখানে তাকে প্রজেক্ট রিলেটেড লার্ন করে শিখে এবং তার ইমপ্লিমেন্টেশন তাকে গিয়ে করতে হবে কোথায়, ইন্ডাস্ট্রিতে আর বাকি জায়গায় যেখানে স্যার ওয়ার্ক প্লেসে তাকে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো সেই জন্য আমাদের বিভিন্ন মাইক্রো প্রজেক্ট, মিনি প্রজেক্ট এগুলো কিন্তু অলরেডি থাকে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টসরা বিভিন্ন রকম প্রজেক্টের থ্রু দিয়ে করে, মানে যায় এগুলো নর্মালি। এবার যেগুলো হচ্ছে যে কম্পালসারি প্রজেক্ট এবং যে প্রজেক্ট অনেক ভ্যালু অ্যাড করে স্টুডেন্টের মধ্যে, তাদের কোর্সেও আছে, সেটা হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে, যেটা আপনি বলছিলেন যেটাই যে ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারে সত্যি করে ওদের খুব লাইট লোড থাকে, সাবজেক্ট লোড খুবই কম, সেখানে ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট থাকে, ডিপার্টমেন্টের সাবজেক্ট আর থাকেই না, কিন্তু ম্যাক্সিমাম ফোকাস থাকে তার হচ্ছে প্রজেক্টে। মানে সে 7টা সেমিস্টার ধরে যা শিখলো তার রিফ্লেকশনটা পড়ছে হচ্ছে এবার তার 8th সেমিস্টারে, তাকে সেখানে করতে হচ্ছে। যদিও তার প্রজেক্টের পার্ট শুরু হয়ে গেল কিন্তু 7th সেমিস্টার অনওয়ার্ডস, মানে সে যখন ফোর্থ ইয়ারে উঠলো তখন থেকেই তার প্রজেক্টের পার্ট শুরু হয়ে গেল। এবার প্রজেক্টটাকে আমরা ডিপার্টমেন্ট থেকে বিভিন্নভাবে ভাগ করে রেখেছি প্রথমে কয়েকটা স্ট্যান্ডার্ড ধরে, যাতে ও ওইভাবে ফলো করতে চলে গেলে ওর ইন্ডাস্ট্রিতে, মানে ওর ইন্ডাস্ট্রি মানে আমি বলতে চাইছি যেখানে ও চাকরি পেলো, ওর ওয়ার্ক প্লেসে তার যেন কোনো অসুবিধা না হয়। আর তাছাড়াও জব ইন্টারভিউ, মানে যেখানে সে ও ইন্টারভিউ দিতে গেল, ছাত্র বা ছাত্রীরা যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেখানেও তাদের যেন ওই প্রজেক্ট এতটাই গুরুত্বপূর্ণ হয় যেন যারা কোশ্চেন করবে তারা যেন প্রজেক্ট থেকেই কোশ্চেন শুরু করে। তাহলে ওর পক্ষেও একটা সুবিধা কি, ওর একটা বাউন্ডারি লেভেলের মধ্যে কোশ্চেনগুলো থাকবে, সুবিধা হবে, প্রজেক্টটাও ভালো হবে। তো সেই হিসেবে তো যে সিস্টেমে আমরা স্টুডেন্টদেরকে মানে প্রজেক্টটা করতেই বলি, সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে তাকে সার্চ করতে হবে, প্রজেক্ট টপিকটা সার্চ করতে হবে। প্রজেক্ট টপিক সার্চ করার জন্য স্টুডেন্টকে কিন্তু অনেকটাই পড়াশোনার মধ্যে দিয়ে করতে হয়, বিভিন্ন জার্নাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাকে সার্চ করে তার একটা টপিক সে তৈরি করবে।
টপিক তৈরি করার পর সে একটা বেসিক রিপোর্ট বানাবে। বেসিক রিপোর্ট মানে হচ্ছে একটা সিনপসিস দেবে ডিপার্টমেন্টকে। সেই সিনপসিসটার মধ্যে হচ্ছে সে যে প্রজেক্টটা করতে চলেছে তার একটা ইন্ট্রোডাকশন, ছোট্ট ইন্ট্রোডাকশন, এবং সেই যে প্রজেক্টটা যেখান থেকে নিচ্ছে সেই টপিকগুলো, মানে আমি কোথা থেকে পড়েছি তার একটা রেফারেন্স দেবে যে আমি কোথা থেকে নিয়েছি বা কোথায় আমার ইন্সপিরেশন কি এই প্রজেক্টটা করতে গিয়ে আমি কোন পেপার থেকে পড়ছি, তার পুরো ডিটেলসটা সেই সিনপসিসের মধ্যে দেবে। এবং যেটা দেওয়া দরকার এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়ে থাকে সেটা হচ্ছে তার প্রজেক্টটা সে যদি কন্টিনিউ করার পর তার ফিউচার স্কোপ কী, এই জিনিসগুলো কিন্তু তার একটা বেসিক রিপোর্ট তৈরি করে আফটার সার্চিং, মানে সমস্ত কিছু সার্চ ফার্চ খোঁজা শেষ হলো, তারপর সেই প্রজেক্টটা করে সে একটা বেসিক রিপোর্ট এরকম বানিয়ে তার একটা প্রেজেন্টেশন প্রাইমারি লেভেলে কিন্তু ডিপার্টমেন্টকে দিতে হবে। ডিপার্টমেন্টকে যখন এই প্রাইমারি লেভেলে এই প্রেজেন্টেশন সে দিতে শুরু করবে তখনই কিন্তু অনেক কিছু জানা যায় যে ও কী প্রজেক্ট করতে চলেছে, তার ফিউচারকে ডিপার্টমেন্ট ফাইনালি অ্যাপ্রুভ করলো। তাদের গ্রুপের কাজ গ্রুপের মধ্যেই করতে হবে, তার মধ্যে একজন লিডারও থাকবে, তার মধ্যে একজন গাইডও থাকবে। গাইড হিসেবে আমাদের ডিপার্টমেন্ট টিচাররা গাইড থাকে, তারা বিভিন্ন রকম প্রসেসের সঙ্গে তাদেরকে গাইড করে। বেসিক রিপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে যেতে হবে থিওরিতে। থিওরি মানে হচ্ছে যে প্রজেক্টটা করছে তার কিন্তু সব কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এবং তার বেসিক থিওরির মধ্যে দিয়ে তাকে কিন্তু একটু পড়াশোনা করে নিতে হবে যে আমি যে প্রজেক্ট করছি তার মধ্যে খুব সহজভাবে যদি বলি আমি একটা আরএলসি বেসড একটা প্রজেক্টও যদি করে থাকি তাহলে আরএলসির বিভিন্ন রকম যত আছে মানে পড়াশোনার মধ্যে দিয়ে হতে পারে, স্টেডি স্টেট অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিমেন্টেশন টুল অ্যানালাইসিস সমস্ত কিছু কমপ্লিট করে একটা পড়াশোনা করে নিতে হবে যাতে তার বেসিক লেভেলে গিয়ে কোনো কিছু না আটকায় প্রজেক্টটা করতে গিয়ে। হতে পারে সে 4 বছরে অনেক সাবজেক্ট পড়ে এসে পিছনের সাবজেক্টগুলো একটু হয়তো ভুলতে পারে, কিন্তু যখন যেই প্রজেক্টের জন্য সে যখন আবার রিক্যাপিচুলেট করবে প্রত্যেকটা জিনিস তখন কিন্তু ওর সমস্ত জিনিস আবার মনে পড়ে যাবে। তাই থিওরি। স্যার এইমাত্র বলছিলেন যে স্টুডেন্টরা ভুলে যেতে থাকে আস্তে আস্তে ফাইনাল ইয়ারে, মানে আস্তে আস্তে পিছনের যে সাবজেক্টগুলো তারা ভুলতে থাকে। তো এবার আমাদের গেটে কি হয় যে গেটের সময় এমটেকের আগে আমাদের সব কিছু পড়তে হয়, ভাস্ট সিলেবাস, আমাদের সব কিছু জানতে হয়, সব কিছু থেকে কোশ্চেন আসে এবং ইন্টারভিউতেও অনেক কিছু জিজ্ঞেস করা হয়। তো আমি রণদীপ স্যারকে জিজ্ঞেস করব যে মানে স্টুডেন্টদেরকে উচ্চশিক্ষা যেটা আর কি এমটেক, বিটেকের পর এমটেক এবং ইন্টারভিউ ফেস করার জন্য সানাকাতে কীরকমভাবে প্রিপেয়ার করা হয় জেনে নেব। আচ্ছা ম্যাডাম, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করছি দর্শক বন্ধুদের। আমার এক স্টুডেন্ট ছিল, সে আমার কাছে প্রজেক্ট করে গেছিল কি না এনার্জি অডিট ফর এ পার্টিকুলার ইনস্টিটিউশন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হয়েছে না সে যখন আমার এখানে এসছে বা সেই গ্রুপ আমি একটা ফর্ম করে দিয়েছিলাম, 8টা বা 10 জন ছেলের একটা গ্রুপ ফর্ম করে দিয়েছিলাম। তো গ্রুপ ফর্ম করার পর আমি কি করেছি না প্রত্যেকটা রুম যত ক্লাসরুম আছে সেটগোয়ের আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ডিস্ট্রিবিউট করার পরে আমি অ্যাকাউন্টস ওর মধ্যে থেকে বাকি যা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যা আছে প্রত্যেকটা জায়গার আমি প্রথমে আমি বিল্ডিং লেআউটটা নিয়ে নিয়েছি। বিল্ডিং লেআউট নেওয়ার পর আমি কি করলাম না প্রত্যেকটা বিল্ডিং লেআউট ওকে দেওয়ার পর ওই গ্রুপটাকে পার্টিকুলারলি আমি ডিভাইড করে দিলাম, প্রত্যেকটা রুমে গিয়ে অ্যানালাইসিস করা যে ফ্যান লোড কত বা লাইট লোড কত, এইভাবে আমি কি করলাম না টোটাল লোড ক্যালকুলেশনটা করে নিলাম। এই লোড ক্যালকুলেশন করার ফলে লাস্টে যখন দেখলাম সেটা দেখা যায় যে আমি কোনো পার্টিকুলার রুমে সাপোজ আমি একটা টিউবলাইট ইউজ করেছি, সেটাকে আমি যদি রিপ্লেস করে দিই একটা সিএফএল বাল্ব দিয়ে, তাহলে কি হয় না আমার অনেকটা এনার্জি। স্যার একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব আমরা এই মুহূর্তে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব।
ফিরে এলাম বিরতির পর। যে ব্যাপারে আমরা কথা বলছিলাম, এমটেক বা বিটেকের পরের ধাপ হয় চাকরি, না হলে এমটেক, সেটার জন্য কিভাবে স্টুডেন্টদেরকে সানাকাতে তৈরি করা হয় আমরা রণদীপ স্যারকে জিজ্ঞেস করেছিলাম এবং উনি বলছিলেন। তো স্যারের কাছে আবার ফিরে যাব, স্যারকে জিজ্ঞেস করব, গেট ফাইনাল ইয়ারের পর সব স্টুডেন্টরাই মোটামুটি গেটের জন্য প্রিপেয়ার করে বা তখনই গেটের জন্য বসে, সবাই গেটের ফর্ম ফিল আপ করে বা ইন্টারভিউ ফেস করার জন্য ইন্টারভিউ দেয়। তো সেই জন্য কীরকমভাবে সানাকাতে স্টুডেন্টদেরকে তৈরি করা হয় জেনে নেব রণদীপ স্যারের কাছ থেকে। হ্যাঁ, তো গেট বলুন বা যেটাই বলুন আপনি, গেট এন্ট্রান্স বলুন বা জেআরএফ এন্ট্রান্স বলুন বা ডিআরডিও বলুন বা আইএস, সব থেকে বেশি ক্রেজ থাকে আইএস, যেটা ছেলেরা আগের থেকেই প্রিপেয়ার নেওয়া শুরু করে অনেক আগের থেকেই। গেটের জন্য সবথেকে ইনিশিয়াল যেটা দরকার সেটা হচ্ছে যে ছেলেকে একদম গোড়াটা শক্ত করতে হবে। গোড়াটা শক্ত করতে হবে বলতে বেসিক যেসব আমাদের সাবজেক্টস আছে, বেসিক ইলেকট্রিক্যাল বলুন বা ইলেকট্রিক্যাল মেশিনস বা পাওয়ার সিস্টেমস বা কন্ট্রোল সিস্টেম বা পাওয়ার ইলেকট্রনিক্স, আর এখন তো কিছু নতুন নতুন সাবজেক্টও ভরেছে, এনার্জি ম্যানেজমেন্ট থেকেও কিছু পাঞ্চিং কোশ্চেন্স আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করানো হয় না, সেই সব সাবজেক্টগুলোর বেসিক নলেজটাকে ক্লিয়ার করি। বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য আমাদের এক্সট্রা কিছু টিউটোরিয়াল ক্লাস অ্যালট করা থাকে। সেই ক্ষেত্রে আমরা টিউটোরিয়াল ক্লাসে গিয়ে কী করি না, ছেলেদের জাস্ট কিছু এমসিকিউ দিয়ে তাদেরকে সলভ করানো হয়। সেই ক্ষেত্রে সেই এমসিকিউ বেসড করে আমরা তার অ্যাসেসমেন্টটাও করি যে সেই ছেলে কতটা উইক বা কতটা সে গ্রো আপ করতে পেরেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে একটা স্পেশাল কেয়ার বা স্পেশাল ট্রিটমেন্ট বলতে পারেন আমরা শুরু করতে পারি। এটা ট্রিটমেন্টে এই ওয়ার্ডটা ইউজ করলাম কারণ কি ফার্স্ট ইয়ারে আমরা কি করি না, সেই ছেলেকে আইডেন্টিফাই করি যে সে মানে ইজি ইন্টারেস্টেড ফর গোয়িং ফর গেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর অর বা সে চাকরির জন্য যেতে চাইছে। তো সেই ক্ষেত্রে দেখি যে যেই ছেলেরা আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা গেট এই দিকে মুভমেন্টটা দেখতে পাই, সেই ক্ষেত্রে তাকে আমরা স্পেশাল কেয়ার নেওয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলো ছেলে, তখন থেকে আমরা শুরু করি। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে এখন সবথেকে বেশি যেটা স্কোপ খোলা আছে, সেই ক্ষেত্রে এখন রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট। সেই কারণে আমরা কি করি না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কিছু প্রজেক্টও করিয়েছি, যেমন মডেলিং অ্যান্ড সিমুলেশন অফ পিভি ক্যারেক্টারিস্টিক্স অফ সোলার সেল। সোলার সেলের আইডিয়াটা এখানে ক্লিয়ার হয়েছে ছেলের। সোলার সেল প্রথমে সিরিজে আমরা কানেক্ট করি, তারপরে প্যারালালে লাগাই, তারপরে ইনভার্টার বা কন্ট্রোল রুমে গিয়ে পড়ে, তারপরে সেটা আমার আউটপুট দেয় বা ইলেকট্রিসিটি দেয়। আর এখন তো আমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্টস আরেকটা খুব ভালো প্রজেক্ট আমাদের কলেজের মধ্যেই এখনও রানিং আছে, সেটা হচ্ছে আমরা কি করেছি না, কিছু সেল লাগিয়ে আমরা অনগ্রিড সাপ্লাই করছি। এই মুহূর্তে এখনও সেটা রানিং আছে আমাদের সোনাকাতে। নেক্সট আমরা কিছু প্রজেক্ট করেছি আমাদের মাঝে, যেমন ফেস্টের মাঝে আপনারা জানেনই ইঞ্জিনিয়ারিং কলেজে কী হয় না, একটা টেক ফেস্ট বলে ব্যাপার থাকে। সেই টেক ফেস্টে কী হয়, ছেলেরা অনেক ছোট ছোট মডেল বিল্ড আপ করে, যেমন কিছু মাইক্রোগ্রিড মডেল, যেমন সোলার হাইড্রো মাইক্রোগ্রিড মডেল বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট মডেল বা অটোমেশন মডেল, এই ধরনের মডেল কিছু বিল্ড আপ করে। সেই ক্ষেত্রে কী হয় না, তাদের নলেজটা অ্যাপার্ট ফ্রম ইলেকট্রিক্যাল, they gain the knowledge for microprocessor as well as for analog electronics, digital electronics। এই ক্ষেত্রে তারা নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো কভার আপ করা শুরু করে। আর এই নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট কভার আপ করার জন্য তাদের কি হয় না, মাঝে মাঝে আমরা কিছু কুইজেস হোল্ড আপ করি। সেই কুইজেসের জন্য আমাদের টেক ফেস্টে এইটা করা হয়। তাতে কি হয় না, তাদের এই গ্রো আপ, এই নলেজটা গ্রো আপ হয়। আর সেই ক্ষেত্রে আমরা কিছু প্রজেক্ট আরও রান করিয়েছি, যেমন হার্নেসিং পাওয়ার ইন দ্য অ্যাপার্টমেন্ট, মানে একটা অ্যাপার্টমেন্টে আনইউজড ওয়াটার দিয়ে আমরা কি করে অনলি শুধু আমার অ্যাপার্টমেন্টের জাস্ট ফ্লোরটা, জাস্ট লাইটটা জ্বলবে, সেটার আমরা ভিতটা কোথার থেকে নিয়েছি না, আমাদের সেই রিনিউয়েবল এনার্জিতে ফিরে গেছি না, উইন্ড এনার্জির থেকে আমরা কি হয় না, যদি আমি হাইড্রো এনার্জিতে ফিরে গেছি। সেখানে আমাদের ব্লেড যে আছে কালপান টারবাইন বা যেই টারবাইনে ইউজ করি ফ্রান্সিস টারবাইন, সেখানে যখনই আমাদের জল পড়লো, দ্যাট টাইম দ্য টারবাইন উইল রোটেট, আর ডেফিনেটলি অল্টারনেটর ইজ কানেক্টেড অ্যান্ড ইলেকট্রিসিটি উইল বি জেনারেটেড, অ্যান্ড দ্যাটস ওয়াই সেই মানে এই কনসেপ্টটা ইউজ করে তারা এই প্রজেক্টটা বানিয়েছিল। এরপরে হাইব্রিড সোলার থার্মাল মাইক্রোগ্রিড মডেল, এটাও ছেলেরা করেছে। এর বেসিক নলেজ যেটা ছিল যে আমাদের যে এখন
থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে এখন কি হয়েছে না আমাদের একটু পাঞ্চ করেছি থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে, সেটা সোলারের সঙ্গে। কিভাবে পাঞ্চ করেছি না, জেনারেলি আপনারা জানেন যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয় না, হুপার আছে, হুপার দিয়ে আমরা প্রথমে কোলকে পালভারাইজেশন প্রসেস যেটাকে বলি, ভিটুমিনাস কোলটাকে আগে সর্ট আউট করে সেটাকে আমি আগে নিয়ে যাই পালভারাইজেশন প্রসেস দিয়ে, তারপরে সেটাকে বয়লারে ফিড করার পর সেখানে স্টিম জেনারেশন হয়। আফটার স্টিম জেনারেশন অল অফ ইউ নো যে টারবাইন উইল রোটেট অ্যান্ড অটোমেটিকলি দ্য ইলেকট্রিসিটি উইল বি জেনারেটেড। অ্যান্ড এই থিমটা বা এই জিনিসটা ইউজ করে তারা এই মডেলটা বানিয়েছিল। নেক্সট হয়েছে আমরা অটোমেটিক প্ল্যান্ট মনিটরিং সিস্টেম ইউজিং অর্ডিনো। এই যে স্যার একটু আগে বলছিলেন যে ডিফারেন্ট আমাদের যে সফটওয়্যার যেটা আমাদের ইলেকট্রিক্যালি ওখানে শেখানো হয়, সেই সফটওয়্যারের নলেজটা আমরা শুরু থেকেই তাদের দেওয়ার চেষ্টা করি। অর্ডিনো বেসড প্রজেক্ট, এই প্রজেক্টে খুব আমরা জোর দিয়েছি এই মুহূর্তে। আইওটি খুব এখন নিউ ট্রেন্ড, আইওটিতে খুব জোর দিয়েছি, কারণ কি আমরা দেখতে পাচ্ছি একটা আমি রিসার্চে একটা পড়ছিলাম, জাস্ট একটা সেখানে দেখেছি কি না অ্যাকর্ডিং টু 2010 or 2009 রিপোর্ট একটা দেখা যাচ্ছে দেয়ার ইজ এ ব্লুম ইন দ্য ইন্ডাস্ট্রি অফ ইলেকট্রিক্যাল নিয়ার অ্যাবাউট 2% আপ টু 2028। সেই বুমটা হচ্ছে কীভাবে না, ইফ উই গো ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগোই, তার মানে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের এগোতে হবে। এরই আরেকটা ফল আমরা করেছি কি না, অটোমেটিক সোলার ইন্ডাকশন কুকার, আমরা এটাও একটা ডেমো মডেল রেখে দিয়েছি। এর সাথে সাথে আমাদের ওখানে একটা ডেডিকেটেড রিনিউয়েবল ল্যাব আছে, যেই ল্যাবে কী আছে না আমাদের ডেডিকেটেডলি কিছু সোলার ইকুইপমেন্ট আছে, কিছু ইলুমিনেশন ইকুইপমেন্ট আছে। ফর এক্সাম্পল সবাই খেলাতে দেখেন আম্পায়ার একটা যখনই ফ্লাড লাইটের একটু লাইটটা কমে বা বাড়ে তারা কি করেন, একটা মিটার দেখে তারা জাস্ট চেক করেন যে কত ইলুমিনেশন লেভেলটা আছে, আর সেই লেভেলটা দেখে তারা বুঝতে পারেন। তো সেই জন্য আমরা কি করেছি না কিছু লাক্স মিটারও প্রোভাইড করে রেখেছি, যাতে ছেলেদের একটু নলেজ ডেভেলপমেন্টটা বাড়ে। এর ফলে আরেকটা আমরা যেখানে ডেভেলপ করেছি সেটা হচ্ছে অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম। এখানে পুরো অটোমেশন ব্যাপারটা, পুরো ছেলেদের নলেজটা ক্লিয়ার হয়েছে। তারা কি করেছে না এই অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেমে এর প্রোগ্রামিংটা আগে আমরা করতাম মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর এর প্রোগ্রামিং দিয়ে, যেটা 8085 বা 8086 ছিল, বা আরও কিছু প্রোগ্রামিং পুরোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতাম। কিন্তু এখন এটা অ্যাডভান্সমেন্ট এনে আমরা কি করেছি না এখানে আইওটি ইমপ্লিমেন্ট করেছি, অর্ডিনো প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করেছি। এই ক্ষেত্রে কি হয়েছে না অ্যাডভান্সমেন্টটা আমাদের ছেলেদের অটোমেটিকলি গ্রো আপ হচ্ছে। নেক্সট হয়েছে যেটা অটোমেশন, হোম অটোমেশন আমাদের সিস্টেম। সাথে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু জেনে নেব। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা স্যারের কাছে আবার ফিরে যাব, জানবো স্যার কি বলছেন। হ্যাঁ, যেটা বলছিলাম হোম অটোমেশন সিস্টেম। হোম অটোমেশন সিস্টেম নিয়ার অ্যাবাউট কী করেছি না আমরা একটা রুমকে পুরো টোটালি অটোমেটেড করেছি। কিভাবে না আমরা জাস্ট ওখানে কিছু রিলে ইউজ করেছি, রিলে ইউজ করে সেখানে আমরা ইন্টারফেস করেছি, সেটা মোবাইলে স্মার্ট বেসড মোবাইলে আমরা সেটা ইন্টারফেস করেছি। আমরা মোবাইল দিয়ে অপারেট করতে পারি রুমের ফ্যান বা লাইট, সেইখানেও আমরা কিছু প্রোগ্রামিং ইউজ করেছি, নিউ টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস উই হ্যাভ ইউজড। And next there is Arduino based wireless auto trip during gas leakage, মানে আমাদের বাড়িতে যদি গ্যাস পাইপলাইন যদি লিকেজ হয় দ্যাট টাইম উই ক্যান মেক ইট অটো ট্রিপ, আমরা ইজিলি অটো ট্রিপ করতে পারি। মানে পুরো ব্যাপারটা এখন যেটা এসছে এখন জব সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে, সেটা হয়েছে যে পুরোটা অটোমেশন সিস্টেম। মেনলি এখন যদি দর্শক বন্ধুরা যারা ক্লাস 12 দিচ্ছেন তাদের পক্ষে এটা একটু হাই স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে। আমি একটু ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই না, সবাই আপনারা বাইক চালাও বা ক্লাস 12 যারাই আছো বাইক চালাও, বাইকে তোমরা কি করো না তোমরা জাস্ট বাইকে রাইড করলে, তো এখানে কি হচ্ছে না তোমার ইনপুটটা কি, ইনপুট ইজ ইয়োর ফুয়েল, দ্যাট মে বি পেট্রোল, দ্যাট মে বি ডিজেল, তাই এই আমরা ইনপুট দিলাম অ্যান্ড ইয়োর বাইক ইজ আ সিস্টেম, বাইকটা একটা সিস্টেম। এরপর কি হয়েছে না বাইকটা তুমি আউটপুট কি হচ্ছে না বাইক তোমার চলছে, আমি ইনপুট দিলাম ফুয়েলটা অ্যান্ড দ্য বাইক ইজ রাইডিং অ্যান্ড নাও ইউ ক্যান কন্ট্রোল ইট। তুমি কীভাবে কন্ট্রোল করছো না তুমি ওখানে অ্যাক্সিলারেটর দিচ্ছ, দ্যাট মিন্স এইখানে তোমার কন্ট্রোলারের পার্টটা, তুমি অ্যাক্সিলারেটর যখনই দিচ্ছ দ্যাট মিন্স দিস ইজ ইয়োর কন্ট্রোলার পার্ট। এবারে এই যে অ্যাক্সিলারেশন পার্টটা এইটা আমরা যতটা অ্যাডভান্স করতে পারবো, পুরো আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমটাকে আমরা কীভাবে স্টেবল করতে পারবো, দ্যাট মিন্স আমি সেটাকে কত নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে আমি সেটাকে আরও স্টেবিলিটিতে আনতে পারবো। আর সেই জন্য এসছে এখন সেন্সার্স অ্যান্ড ট্রান্সডিউসার্স।
অ্যান্ড সেন্সার্স আর ট্রান্সডিউসারটা পুরোটা প্রসেস কন্ট্রোলের একটু পার্ট আছে, আর সেই পার্টটা ইলেকট্রিক্যালি একটা পার্ট। ইলেকট্রিক্যাল মেনলি দেখুন একটা ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ, আর সেখানে আমরা সব ব্রাঞ্চকে নিয়েই চলি। আর আরেকটা ক্ষেত্রে রিসার্চ আর ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেটা হয়েছে জেআরএফ খুব ভালো ভ্যাকেন্সি এখন বেরোচ্ছে। মেনলি আমি বলবো আফটার বিটেক জেআরএফে যদি ছেলেরা যায় তাহলে তারা রিসার্চের সেক্টরটা খুব বেশি খুলে যায়, কেন কি তারা একটা লাইভ প্রজেক্টে কাজ করতে পারে। আর সেই ক্ষেত্রে যদি তারা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখে যায়, ইলেকট্রিক্যালে পড়া সাথে সাথে তারা যদি অটোক্যাড ডিজাইনটাও শিখে যায়, তাহলেও কি এখন নিয়ার অ্যাবাউট হাতের ড্রয়িংটা উঠেই গেছে। এখন আমরা পুরোপুরি অটোক্যাডের উপর ডিপেন্ডেন্ট। ইলেকট্রিক্যাল ক্যাড যেটা আমরা শেখাই আমাদের এখানে অ্যাপার্ট ফ্রম কোর্স, আমরা সেটা ডেডিকেটেডলি এখানে শেখাই। আর এই কোর্সটায় অটোক্যাড, ম্যাটল্যাব বা অর্ডিনো, আইওটি যেগুলো আমরা ডিসকাশন করলাম, এইগুলো যদি শিখে যায় ছেলেরা, তাহলে কী হয় না, জেআরএফে গেলে তাদের ইন্টারভিউতে অলরেডি যখনই আপনি একটা সিভি দেখবেন যে কোনো ছেলের, অটোমেটিকলি তাকে যখন দেখবেন যে সে একটা নতুন ল্যাঙ্গুয়েজ বা নতুন ট্রেন্ডের সঙ্গে সে চলছে, এই জব সিনারিওতে সে যদি কোপ আপ করে গেছে, ডেফিনেটলি হি ইজ সিলেক্টেড। তো সেই ক্ষেত্রটাই হয়েছিল। আমাদের এখান থেকে এক ছেলে প্রজেক্ট করে গেছিলো, সে ওই যে একটু আগে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে ও এনার্জি অডিটের প্রজেক্টটা করে গেছিলো, তার জাস্ট ইন্টারভিউতে গিয়ে সে একটা অডিট সেক্টরে ইন্টারভিউ দিতে গেছিলো, আর হি ইজ সিলেক্টেড ফর এ অডিট ম্যানেজার ডাইরেক্টলি। এই ব্যাপারটা সেখানে হয়েছিল। তো আর নেক্সট গেট ইজ অলসো ওপেন ফর অল অফ ইউ। আফটার বিটেক ইউ ক্যান গো ফর গেট, অ্যান্ড চ্যালেঞ্জিং ইজ আইএস, অ্যান্ড দ্যাট নিডস সাম এক্সট্রা বুস্ট। দ্যাট মিনস ইউ হ্যাভ টু, তোমাকে একটু ইনহ্যান্স করতে হবে তোমার জিকেটাকেও এর সঙ্গে সঙ্গে, প্লাস তোমরা যে প্রিভিয়াসলি ক্লাস এনসিআরটি বুকস যদি ফলো করো তাহলে আইএসটাও ক্লিয়ার করতে পারবে। আর গেটে এখন তো ম্যাথসটাও দিয়ে দিয়েছে, ওই জন্য বারবার বলছি যে ম্যাথসটাকে সাথে নিয়ে আমাদের চলতেই হবে, তবে যে আমরা গেটটা ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড দিস ইজ দ্য মেনলি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর আমি বারবার বলবো যে রিনিউয়েবল এনার্জি সেক্টরটা একটু ধরে রাখার চেষ্টা করো যারা বিটেক নিয়ে পড়তে চাইছো। তার ফলে কী হবে না, আমাদের দেশে আরেকটা স্কোপ এখন আসছে, দ্যাট ইজ ইন গুজরাট, দ্যাট ইজ ওটিইসি, দ্যাট ইজ ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্জন। আর এটা গালফ অফ কাচ যেটা গুজরাটে আছে, এটা যদি সাকসেস হয় বা এটা যদি চলে, তাহলে এটা একটা নতুন ধরনের আরেকটা সেক্টর খুলে যাচ্ছে। উইন্ড এনার্জি অলরেডি এস্টাবলিশ ইন রাজস্থান অ্যান্ড ইন মেনি প্লেসেস, and solar energy all over India, near about we can see it is going on. Next is geothermal. Geothermal is also operating in India is trying to operate geothermal here, and these are the some new trends, and these new trends এর সঙ্গে আমরা ছেলেদের কিছু কিছু বোঝাই। এর সঙ্গে সঙ্গে আমরা কি করি না, কিছু কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ছেলেদের শিখিয়ে রাখি কিছু কিছু বিষয়, যেমন এই যে রিনিউয়েবল এনার্জি ব্যাপারটা ওয়ার্ল্ড সিনারিওতে কখন এলো বা আমরা কখন ফিল করলাম যে আমাদের রিনিউয়েবল এনার্জির ওপর ডিপেন্ডেন্ট হতে হবে, আমাদের কনভেনশনাল এনার্জিটা ছেড়ে পড়ে, নন কনভেনশনাল এনার্জিটা ছেড়ে পড়ে কোলের ওপর ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। এই জিনিসটা কখন বুঝলাম না, সেই বিষয়ে আমরা ছেলেদের শেখাই। আমাদের এক সাবজেক্ট আছে এনার্জি ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট, সেই সাবজেক্টটাতে এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা আছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, কোন অ্যাগ্রিমেন্টের জন্য আমরা এটা এগিয়ে যাচ্ছি। কাইটো প্রোটোকল বলে একটা অ্যাগ্রিমেন্ট আছে, সেখানে কি হয় না, all UN nations and all nations have signed and they have agreed for going for this sustainable development। এই জায়গাটায় কীভাবে এগোই, তো এই সব নলেজগুলো ছেলেরা অটোমেটিকলি যদি গ্রো আপ করে রাখে, তাহলে মনে করি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরটা তাদের জন্য খোলা, আর দে ক্যান গো ফর গেট যদি তাদের ভিতটা শক্ত থাকে। একটু আগেই কথা হচ্ছিল জব সেক্টরের, তো স্যারের কাছে জেনে নিতে চাইবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর বা ট্রিপল ই পড়ার পর কোথায় কোথায় চাকরি পাওয়ার সুযোগ আছে ছাত্রদের, স্যার যদি একটু বলেন। এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবথেকে বেশি মানে অ্যাডভান্টেজ আমি বলতে পারি এটাই যে এই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ট্রান্সফার করতে পারি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে পারি, কিন্তু মেকানিক্যাল এনার্জিকে ট্রান্সফার করা যায় না। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, এবং সেই জন্য আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3টে সেক্টর তৈরি হয়ে গেছে, একটা জেনারেশন, ট্রান্সমিশন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই ট্রান্সমিশন মানে যেখানে জেনারেশন হলো, তারপর ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা ট্রান্সমিট করছি, ট্রান্সমিট করার পর ডিস্ট্রিবিউশন হচ্ছে ডোমেস্টিক ডিস্ট্রিবিউশন বা ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিবিউশন। ফিরে আসবো রণদীপ স্যার, সরি বলুন, নিশ্চয়ই কন্টিনিউ। আচ্ছা, তো এই জেনারেশন জন্য জেনারেশন সেক্টর কিছু কোম্পানিজ আছে, সেগুলো খুব ভালো কোম্পানি, মানে একটা ইঞ্জিনিয়ারের একটা স্বপ্নও হতে পারে যে এই সমস্ত কোম্পানিতে আমি কাজ করব, যেমন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি, এছাড়া আছে আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার এনার্জি লিমিটেড, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার,
এই সমস্ত সেক্টর এরা কিন্তু জেনারেশন করে এবং এই সমস্ত কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য তাকে কিন্তু গেট লেভেলে প্রিপারেশন নিতে হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস প্রিপারেশন। তাকে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার মানে মেন্টাল সেট আপ নিয়ে রাখতেই হবে, একটা টার্গেট রেখে তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে তার গেট কোয়ালিফাই তো হচ্ছে, এবং গেট কোয়ালিফাই হওয়ার পর এদের এই সমস্ত কোম্পানিতে কিন্তু ভ্যাকেন্সি থাকে এবং জব পাওয়ার একটা খুব বড়, মানে এটা বিটেক লেভেলে ছাত্রদের জন্য খুবই ভালো সুযোগ সুবিধা থেকে থাকে। এছাড়াও যে কোম্পানি আছে সেগুলো হচ্ছে এনার্জি অডিট কোম্পানি। একটু আগে রণদীপ স্যার যেগুলো কথাগুলো বলছিল, এনার্জি অডিট এটা বিশাল মানে গুরুত্বপূর্ণ জায়গা। কেন এনার্জি অডিট, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, একটা রেলওয়ের প্ল্যাটফর্মে ফিলামেন্ট বাল্ব ইউজ হতো আগে, তারপরে হাই ওয়াট ল্যাম্প ইউজ করা হতো, সেগুলো এখন দেখলেই দেখা যাবে যে প্ল্যাটফর্মের মধ্যে আর সেগুলো নেই, সমস্ত কিছু উঠে গেছে এবং এখন সব এলইডি বাল্ব বসানো আছে। কিন্তু এইটা যে করার আগে একটা কিন্তু এনার্জি অডিট করার দরকার হয়। তো প্রথমে কি করা হয় যে কি এনার্জি লেভেল বা কি এনার্জি আমাদের কনজিউম হচ্ছে বর্তমান লোডে, সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হয়। তাহলে একটা বড় ফ্যাক্টর, প্রথমে আমাকে এনার্জিটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর সেটাকে রিপ্লেস করে দেখতে হবে যে যদি আমি এটা রিপ্লেস করি এবং এলইডি ইউজ করি তাহলে আমার কত এনার্জি সেভ হচ্ছে। তার মানে তাকে একটা কম্প্যারিজন চার্ট তৈরি করতে হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে কত এনার্জি দরকার হচ্ছে এবং এটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে কত হচ্ছে। এই যে অডিট, এটা কিন্তু এনার্জি অডিটের একটা বড় জায়গা, এবং এনার্জি অডিট এখন প্রচুর ডিমান্ড। এছাড়া যেটা এনার্জি অডিট ছাড়া যেটা আছে যে অটোক্যাড ড্রয়িং হচ্ছে অটোক্যাড ড্রয়িং, ইলেকট্রিক্যাল ক্যাড হচ্ছে ধরো একটা বড় বিল্ডিংয়ের আমরা কি করছি, বড় বিল্ডিং তৈরি হবে, তার ইনপুট থেকে আরম্ভ করে আউটপুট পর্যন্ত কিন্তু পুরো বিওকিউ বানাতে হয়। বিওকিউর মধ্যে আমাদের থাকছে যে কী ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লাগবে, তার প্রত্যেকটা স্পেসিফিকেশন ডেটা শিট তৈরি করতে হয়। ডেটা শিট তৈরি করার পর পুরো বিল্ডিংয়ের একটা ড্রয়িং তৈরি করতে হয়, সেটা ইলেকট্রিক্যাল ক্যাডেই সম্ভব। এবং ইলেকট্রিক্যাল ক্যাডে ড্রয়িং করার পর সেই ড্রয়িং পারমিট হওয়ার পর সেটা আবার ইয়েতে যায়। তো সেটা একটা বিশাল সেক্টর, এবং এখানে এখন প্রচুর যেহেতু সিভিল ওয়ার্কস বেড়ে গেছে এবং বিল্ডিং থেকে আরম্ভ করে এই অটোক্যাডের ডিমান্ড এখন প্রচুর, সেই জন্য এই এমইপি কাজ যেটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আছে, এবং এটা সুযোগ সুবিধা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের প্রচুর আছে, এবং তারপরে তো বিটেক স্টুডেন্টদের আছেই। স্যারের কাছে জানলাম আমাদের জব সেক্টরে কোথায় কোথায় আমাদের সুযোগ আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর। আবার রণদীপ স্যারের কাছে একবার জানতে চাইবো, মানে এই কোভিড-19 সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে, মানে মার অ্যাক্টিভিটিস যেটা ফাইনাল ইয়ারে আমরা জানি খুব ইম্পর্ট্যান্ট, একদম ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে মাকআউটের তরফ থেকে, তো সেটা কি করে মানে কন্ডাক্ট করা হচ্ছে এখন জেনে নেব। হ্যাঁ, কোভিড-19 সিচুয়েশনে সবথেকে এক কথাই বলবো একটু প্যান্ডেমিক সিচুয়েশন। ছেলেরাও প্রথমে একটু ভয়ে ছিল, কিন্তু পরবর্তীকালে আমি আবার স্যারও বলেছেন যে বিগ স্যালুট টু দ্য ওয়ারিয়ার্স অফ COVID, that is doctors, nurses and all the police administration, as well as we are sitting in media, that media also big salute. তো কোভিড-19 প্যান্ডেমিকে মার অ্যাক্টিভিটিস আমাদের কিছু ছিল, যেমন ছেলেরা মিনি প্রজেক্টের কিছু আইডিয়াস অ্যানালাইসিস করছিল, সেগুলো আমাদের যা হোয়াটসঅ্যাপ বা গুগল মিটে দেখেছিলাম। আমরা ফাইনাল ইয়ার প্রজেক্ট কিছু অ্যালটমেন্ট করেছিলাম, তো আমরা কি করেছি, গুগল মিট প্ল্যাটফর্ম বড় প্রজেক্টর লাগিয়ে সেখানে সব টিচাররা বসে সেখানে আমরা কোয়েশ্চেন আওয়ারিং সেশন করেছি, তারা কিছু ডেভেলপমেন্ট সেখানে করেছে। নানান রকম আমাদের ওয়েবিনার অ্যাপ্লাই হয়েছে, সেই ওয়েবিনারে ছেলেরা অ্যাটেন্ড করেছে। নানান রকম আমাদের রিসার্চ আর ডেভেলপমেন্ট টক হয়েছে, সেখানেও ছেলেরা মানে পার্টিসিপেট করেছে। এই মার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছে। আর মার অ্যাক্টিভিটিস এক ধরনের মাকআউট যেটা ইমপ্লিমেন্ট করেছে, আমরা বলি সেটা এক ধরনের এই জন্য ঠিক, কেন কি দেখুন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয়, আগেও বলেছি ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ, দ্যাট মিনস দ্য জব সেক্টর ওপেন তিনভাবে এখানে ওপেন হয়। ফার্স্ট হচ্ছে দ্যাট ইজ আওয়ার কোর সেক্টর, ইলেকট্রিক্যাল ইজ এ কোর সেক্টর, তার মানে কোর সেক্টরে ছেলেরা যেতে পারে। সেকেন্ড হচ্ছে দ্যাট ইজ উই ক্যান গো ফর সফটওয়্যার, সে সফটওয়্যারেও যেতে পারে, কেন কি সে কম্পিউটার ল্যাঙ্গুয়েজও শিখছে। থার্ড চলে এলাম অনুষ্ঠানের একদম শেষ পর্বে। স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, আজকে একদম সময় নেই, তাই আজকে আমরা জানলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে আমাদের কোথায় কোথায় চাকরির সুযোগ আছে। শেষে স্যারকে একটু থামিয়ে দিতে হলো, কারণ সময় একদম শেষ। আবার হাজির হব নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।
অনলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।